স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্তর্বর্তী সরকারের অন্য পরিকল্পনা থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে কোনো জবাবদিহিতা মানবাধিকার নেই। জনগণের ক্ষমতা জনগণের হাতে গেলেই মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শেখ মুজিবকে নেতা হিসেবে বিএনপি সম্মান দেখালেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কাউকেই সম্মান করছে না অভিযোগ করে তিনি বলেন, দেশে মানবাধিকার নেই। জনগণের ক্ষমতা জনগণের হাতে গেলেই মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। আমরা স্বাধীনতার যুদ্ধ করি, আমরা শেখ সাহেবের সংগঠক হিসেবে তাকে আমরা নেতা হিসেবে মেনে নিই। এটা অত্যন্ত সত্য কথা। আমরা ইতিহাসকে মানব। আমরা তো কাউকে অসম্মান করছি না, তবে কেন এত উত্তেজিত ভাবে রাজনীতিবিদদেরকে হেয় করা? দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়বে এবং গণতন্ত্র নস্যাৎ হয়ে যাবে মন্তব্য তার। কারা কোন অবস্থায় বাংলাদেশের মানবাধিকার আজকে একেবারে পদদলিত করে মানুষকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অন্তর্বর্তী সরকারকে স্মরণ রাখতে হবে রাজনৈতিক দলের সমর্থনেই তারা ক্ষমতায় আছে। বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণের কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান বিএনপির এই নেতাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে সুষ্ঠু নির্বাচন দিতে চায় সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। সকালে চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজা আলম। আওয়ামী লীগ আবারও ফিরলে দেশে ফ্যাসিবাদের শাসন পুনরায় কায়েম হবে। বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদীদের কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মাহফুজ বলেন, বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। শেখ মুজিবের বাকশাল আর তার মেয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ এই দেশের মানুষ আর দেখতে চায় না। পথসভায় জুলাই বিপ্লবে চাঁদপুরে আহত ও শহীদদের স্মরণ করেন মাহফুজ আলম। এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্থানীয় ছাত্র জনতা। আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত 53 বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরত আসবে। নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে দিনাজপুর গোড় এ শহীদ ময়দানে জেলা কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জামাত। করলে নেতাকর্মীদের ওপর যে অন্যায় হয়েছে তার সব প্রতিশোধ নেওয়া হতো। খুন, লুটপাট, চাঁদাবাজি সহ সব অন্যায়ের বিচার হতে হবে। তা না হলে অপসংস্কৃতি বন্ধ হবে না বলে জানান তিনি। নারীদের মর্যাদা ও নিরাপত্তা একেবারে নেই জানিয়ে জামাতের আমির বলেন, ক্ষমতায় আসলে নারীরা নিরাপত্তা পাবে। 20 বছর পর প্রকাশ্যে উন্মুক্ত স্থানে জামাতের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলন উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সুমন পাটোয়ারির বাবা ফারুক হোসেন। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত,
তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়, এইরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বিএনপি কেন নিরপেক্ষ মনে করছে না এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান এই উপদেষ্টা। শুক্রবার বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কথা বলেন সমসাময়িক নানান ইস্যুতে। আরাফাত রহমান সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকার ও শিক্ষার্থীদের রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসা নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না, এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। বলেন রাজনৈতিক দলে যোগ দিলে বেরিয়ে আসবেন অন্তর্বর্তী সরকার থেকে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব। কিন্তু উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না, আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না। মির্জা ফখরুল ও 111 প্রসঙ্গে ফেসবুক পোস্টের জবাবও দেন উপদেষ্টা। 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বেশ কিছুদিন আগে। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানেও সাদৃশ্য দেখছেন তিনি। সরকার যদি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বিগত সরকারের সময় দেশে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে কাজ চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PHA মিলনায়তনে ইউথ এন্ডিং হ্যাঙ্গার সম্মেলনের সমাপনী দিনে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসান ঘটেছে। এখন নতুনভাবে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। একই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের যে শক্তি বেরিয়ে এসেছে তা দেশের আমূল পরিবর্তন করে দিতে পারে। মুক্ত সুন্দর সমাজ গড়ার এখনই সময় বলেও মন্তব্য করেন তিনি। 50 বছর ধরে এই দেশটাকে অপশাসনের দিকে নিয়ে গেছে। একবার জেগে উঠলে তো আর ঘুমোতে যাওয়া যায় না, যায় কি? জাগ্রত তরুণ এই দেশকে এবার পরিবর্তন করবে। শেখ হাসিনার সরকার বিদেশে টাকা পাচার করে এখন গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান দেওয়ার সময় নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট সিজন 3 অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। সংস্কার ইস্যুর কারণে সরকার ও রাজনীতিকদের কাছে অর্থনৈতিক সমস্যা গুরুত্ব পাচ্ছে না এমন অভিযোগ শিল্পোদ্যোক্তাদের। তারা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। দেশের অর্থনীতি সচলে গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি আসবে না। তাই দ্রুতই নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া তাগিদ দেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম পারভেজ। জানান, অনিশ্চিত পরিস্থিতির কারণে এলসি খোলা গত 6 মাসে কমে গেছে 25%। সরাসরি বিদেশি বিনিয়োগ FDI কমে গেছে 20%। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে। ইন্ডাস্ট্রি সেক্টরে এবং জুলাই সেপ্টেম্বরে 2024-এ 2.13% ইন্ডাস্ট্রি সেক্টরে ড্রপ করে যাচ্ছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সরকারকে প্রস্তাবনা দিব কিভাবে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে শুধু সাস্টেনেবল না, রাদার গ্রোথ করা সম্ভব হয়। উই শুড নট, ইটস নট ফেভারেবল ফর বাংলাদেশের ইকোনমির জন্য, মানে ব্যবসায়ীদের জন্য।
বিগত সরকারের সময় জ্বালানি খাতের দুর্নীতিবাজদের বিচারের পাশাপাশি বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দেয়া বন্ধ করার আহ্বান জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। শুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ এবং প্রয়োজনে আইন সংস্কারেরও দাবি জানান তিনি। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কেন্দ্রে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, গেল 10 বছরে নিজস্ব গ্যাস উৎপাদন কমেছে 76 কোটি ঘনফুট, যা মোট উৎপাদনের প্রায় 30%। এই সময় নিজস্ব গ্যাসের দৈনিক উৎপাদন 2800 কোটি ঘনফুট থেকে কমে 1900 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। এ সময় বক্তারা দ্রুত শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে গ্যাস সংকট সমাধান করার আহ্বান জানান। গ্যাস সংকটের কথা বিবেচনা করে বিকল্প জ্বালানি নিশ্চিতেরও তাগিদ দেন তারা। অন্যথায় দেশের এই সংকটময় মুহূর্তে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন বক্তারা। 4টা যেখানে বিডার ছিল সেখানে 12টা বিডার হলো। এবং আপনি জানেন যে জ্বালানি তেলের মূল্য তো আর ইয়েতে নির্ধারিত হয় না, টেন্ডারে নির্ধারিত, এটা আন্তর্জাতিক ইন্ডেক্সে নির্ধারিত হয়। কিন্তু ওই যে প্রিমিয়াম 35% কমে গেল একটি মাত্র সিদ্ধান্তের কারণে। গ্যাসের যে বর্তমান যেটা আছে এটা তো আনইউটিলাইজড গ্যাস, প্রায় 80 MMCFD পার ডের মতো। তো এটা তো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার রাতে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে 4 দিনের সফরে তিনি প্রায় 50টি আলোচনা সভা ও বৈঠকে অংশ নেন। শুক্রবার জেনেল গ্রুপ রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আমির আলী রেজা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের বাদ দিয়ে কেবল সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর সকালে 2024-25 শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে একথা জানান উপাচার্য। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলে পরীক্ষা। এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2934 আসনের বিপরীতে আবেদন করেন 1,25,418 শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 43 শিক্ষার্থী। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রগতি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। চট্টগ্রামে খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগে 11 জনকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় ডাকাত দলের 2 সদস্য। আটক ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দাদের ভুয়া আইডি কার্ড। শুক্রবার রাতে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার 3 নম্বর সড়কের একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। আছেন নানা পেশায়, কেউ মুদি দোকানদার, কেউ প্রবাস ফেরত ও বালু সাপ্লায়ার, তবে নিজেদের পেশার আড়ালে করেন ডাকাতি। শুক্রবার রাত 10:30টার পর 13 জনের ডাকাত দলটি খুলশী 3 নম্বর রোডের বহুতল ভবনের সামনে আসে। ভবনের নিরাপত্তা রক্ষীদের নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন। তল্লাশির কথা বলে 8ম তলার 2টি ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। 2টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটের মালিক যমুনা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারীর। ওই সময় বাসায় ছিলেন না তার পরিবারের সদস্যরা। ডাকাতি হচ্ছে বুঝতে পেরে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ডাকাতদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। তালা ভেঙে বাসায় ঢুকার চেষ্টা করছে। আমাদের রয়্যালিস এরা যথাসময়ে পুলিশ প্রশাসনকে ইনফর্ম করাতে, পুলিশ যথাসময়ে যাওয়াতে এটা কোনো আমার বাসা কোনো ক্ষতি বা কোনো ডাকাতি করতে পারেনি। অভিযানের সময় 2 জন পালিয়ে গেলেও আটক করা হয় 11 জনকে। উদ্ধার করা হয় চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব, একটা গোয়েন্দা সংস্থা বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে
যদি এই ধরনের অপরাধমূলক কার্যক্রম হয় সেটাই আসলে অনাকাঙ্ক্ষিত। যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম করে, বেআইনি কার্যক্রম করে, তাহলে আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সন্ত্রাস আতঙ্কে চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দারা। প্রায় প্রতিদিনই ঘটছে গোলাগুলি। গেল ৬ মাসে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, আধিপত্য বিস্তারে দিনে দুপুরেও সশস্ত্র মহড়া দেয় সন্ত্রাসীরা। প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। ব্যবসার কাজে মিয়ানমার গিয়ে শুক্রবার সকালে দেশে ফেরেন নোয়াপাড়া এলাকার শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। দেশে ফিরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে নিয়ে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলের পেছনে থাকা অবস্থায় তাকে গুলি করে সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী জাহাঙ্গীরকে হত্যাকারী সবার হাতেই ছিল অস্ত্র, মাথা থেকে মুখ পর্যন্ত ছিল কাপড়ে মোড়ানো। কারোর সাথে কোনোদিন কেউ কোনো সমস্যা না, কিছু না, বাড়িতে আসতো, নামাজ কালাম পড়তো, সবার সাথে দেখা করতো, সবার খবর নিত, চলে যাইতো। আমি বাড়িতে ছিলাম, আব্বু বাসা থেকে নামাজ পড়ার জন্য বাড়িতে আসতেছিল, রক্তাক্ত অবস্থায় পাইছি বাড়িতে। স্বজনরা বলছেন মসজিদ কমিটির দায়িত্ব থাকায় প্রতি শুক্রবার এলাকায় যেতেন জাহাঙ্গীর। রাউজানের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত সবাই। এখানে নিরাপত্তা বলতে কিছুই নেই, আনসিকিউর। মানুষ আজকে জানা যায় যাবে কিনা সেটাও সন্দেহের মধ্যে আছে। এতগুলি ব্যবসায়ী, এতগুলি বিআইপি মানুষ, অজানা কোনো কিছু নাই। তারা খাড়া করতেছে, খাড়া প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া করতেছে, পুলিশ ঘুমায়। ব্যবসায়ী হত্যাকাণ্ডে এখনও অস্ত্রধারীদের কাউকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যাদেরকে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, বাট আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। গত ৬ মাসে রাউজানে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি আর দখলদারিত্ব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো রাজশাহী কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের এক মেয়েকে নিয়ে ঘুরতে আসে কলেজ শিক্ষার্থী শিমুল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে শিমুল মোটরসাইকেলে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়ার এক পর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী। শিমুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি, যার আওতায় বাংলাদেশকে বছরে ৫০ লাখ মেট্রিক টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। আর্জেন্ট এলএনজি বছরে ২.৫ কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানায়। পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুযায়ী এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২ দিন বিরতি দিয়ে কাল থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে আসরের শেষ পর্ব। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর ১:৩০টায় ফরচুন বরিশাল মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের। আর সন্ধ্যায় টেবিল টপার রংপুর লড়বে রাজশাহীর বিপক্ষে। ম্যাচ শুরু সন্ধ্যা ৬:৩০টায়। বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের। ৯ ম্যাচের ৮টাতেই জিতে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলের ৪-এ থাকা খুলনা এগিয়ে আছে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যেতে। ওদের পরে ৫-এ থাকা রাজশাহীরও সুযোগ আছে, তাই রংপুরের বিপক্ষে জয়ের আশা রাখছে দুর্বার রাজশাহী। টানা ৮ ম্যাচ জয়ের পর এই রাজশাহীর কাছেই থেমেছিল রংপুরের জয়রথ। এদিকে ফরচুন বরিশাল আর চিটাগাং কিংসের প্রায় নিশ্চিত পরের রাউন্ডটা। খেলাটা হবে মূলত ফোর্থ প্লেস নিয়ে। তবে
তলানির দুই দল ঢাকা ও সিলেটের বিদায় ঘণ্টা প্রায় নিশ্চিত। সিলেটের বরিশালের বিপক্ষে ম্যাচটা কেবলই নিয়ম রক্ষার্থের। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।